একটা নির্মম সত্য কথা যদি আমাকে বলতে হয় সেটা হচ্ছে, আমরা যারা ভেবেছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্র ক্ষমতায় আসার পরে বাংলাদেশের সাথে সারা পৃথিবীর সম্পর্কের একটা মানে ঘিময় পরিস্থিতি তৈরি হবে, সারা পৃথিবী লাফায়া লাফায়া সেখানে বিনিয়োগ করবে, সারা পৃথিবীতে বাঙালিরা হাত চাইলেই ভিসা পাবে, সারা পৃথিবী থেকে মানে বাংলাদেশ একটা অনন্য উচ্চতায় পৌঁছে যাবে। বাস্তবতা হচ্ছে, যখন ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্র ক্ষমতায় বসলেন, পশ্চিমা বিশ্ব অনেকটা মুখ তুলে নিছে বাংলাদেশের উপর থেকে। বেশ কয়েকটা কারণের মধ্যে হচ্ছে, দেশে একটা অস্থিতিশীল পরিবেশ, বিনিয়োগ অনেক ক্ষেত্রে আসে নাই, প্লাস সারাদিন মুখে মুখে ভারত না দিল্লি না ঢাকা এগুলো বললেও ভারত সরকারের সাথে একের পর এক চুক্তি কন্টিনিউ চলতেছিল, পাকিস্তানের সাথে সম্পর্কের জায়গা তৈরি হচ্ছিল। এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূস না বিএনপিকে খুশি রাখতে পারতেছেন, আওয়ামী লীগ তো খালি সুযোগ পাইলেই হয়েছে, আর জামাতও ততটা খুশি না, এনসিপি ওনাকে এখন গাদ্দার ডাকে, সাংবাদিক ইলিয়াসও গালি দেয়, পিনাকিও গালি দেয়। তিনি যে আসলে কার কাছে ভালো আছেন এটা জানি না, তবে তিনার আমলে বাংলাদেশের জন্য বেশ কিছু দুঃসংবাদ আসতেছে, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। হঠাৎ করে গতকালকে মার্কিন যুক্তরাষ্ট্র একটা নতুন আইন করে বাংলাদেশের তালিকায় ফালাই দিল। এটা বাংলাদেশের জন্য পজিটিভ না, আমেরিকা যাবার স্বপ্নে কিন্তু ভাটা পড়ে যাচ্ছে। বেশ স্ট্রিক্ট কিছু আইন আগে ছিল, তবে বাংলাদেশের লিস্টে ছিল না, বাংলাদেশের লিস্টে তোলা হয়েছে। বাংলাদেশ সহ আরো 25টি দেশের নাগরিকদেরকে যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে সর্বোচ্চ $15,000 জামানত অথবা বন্ড জমা দিতে হবে। $15,000 রাইট নাও হিসাব করলে প্রায়, আমার ধারণা প্রায় 18 থেকে 19 লক্ষ টাকা আপনাকে জামানত রাখতে হবে। তো কারা কারা এটা রাখতে হবে দেখেন, মার্কিন পররাষ্ট্র দফতরের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য বলছে যে বাংলাদেশ ছাড়াও দক্ষিণ এশিয়ার আরো 2টি দেশ, নেপাল এবং ভুটানও রয়েছে। অন্য দেশের কি হয় এটা আমার ফ্যাক্ট না, আমি আমার দেশ নিয়ে চিন্তা করছি। তবে আফ্রিকা, লাতিন আমেরিকার বেশ কিছু দেশও তারা নতুন করে অন্তর্ভুক্ত করেছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর বলছে, তালিকাভুক্ত দেশগুলোর পাসপোর্টধারী ব্যক্তিরা B1 অথবা B2 ভিসা পাওয়ার যোগ্য বিবেচিত হলে যুক্তরাষ্ট্রে প্রবেশের আবেদন করতে পারবেন। তবে সেক্ষেত্রে আবেদনকারী ব্যক্তিকে $5,000 থেকে $15,000 বন্ড জমা দিতে হবে। ভিসা সাক্ষাৎকারের সময় এই জামানতের পরিমাণ নির্ধারণ করে দেওয়া হবে। তবে নতুন এই নীতি কার্যকর হতে যাচ্ছে আগামী 21শে জানুয়ারি, অর্থাৎ আমি নিউজটি করছি 8 জানুয়ারিতে, আর এটা কার্যকর হবে 8 থেকে প্রায় 12 দিন পরে। যারা যুক্তরাষ্ট্রে ভিজিট ভিসা, ট্যুরিস্ট ভিসা এই টাইপের ভিসাতে যাবেন, আপনাদেরকেও দিতে হবে। এখন ডিপেন্ড করবে 5,000 থেকে 15,000। তো এখন আমরা বাংলাদেশের মানুষ যারা ইউরোপে ঢুকি, 98% রিফিউজি স্ট্যাটাসে ঢুকি, তাই না? অথবা ট্যুরিস্ট ভিসায় ঢুকি, ঢুইখা গিয়ে আমরা আস্তে আস্তে নিজেদের জায়গা করি। এটি কিন্তু বাংলাদেশের ইতিহাস। আস্তে আস্তে এখন অনেক স্টুডেন্ট ভিসা হচ্ছে, সেগুলো তো আমরা জালিয়াতি করি, যাইয়া ভাইকা টাইকা যাই, পড়াশোনা করি না। স্যাংজেনভুক্ত দেশগুলোর একটাতে ঢুকলে বাকিগুলোতে পরে করি, কাগজ লাগাই পর্তুগাল, সেটেল হইতে চাই ফ্রান্স, ইতালি বা অন্যান্য দেশে। এই যে জিনিসগুলো আমরা আমাদের জীবিকার তাগিদে করলো, ওই রাষ্ট্রগুলো কিন্তু বোঝে যে এই জাতি একটু বাটপাট টাইপের আমরা। তো এগুলো এখন আস্তে আস্তে ধরতে পারতেছে। এখন এই সিস্টেমটাতে ঝামেলা হচ্ছে কি, যে আমি যতদূর জানি পর্তুগাল অথবা ইতালি অথবা ফ্রান্স, ইউকে এই রাষ্ট্রগুলোতে চুক্তিভিত্তিক ভাবে ঢুকাই দেওয়া হয় 25 থেকে 30 লক্ষ টাকা। এখন এই টাকাটা বাইরে যাবে কেন? ওই যে আপনি ভিজিট ভিসায় ঢুকাই দিবে। এখন ভিজিট ভিসাটা আপনি যেখান থেকে নেবেন, তাদের এম্বাসি যুক্তরাষ্ট্রে আসলেই, বাংলাদেশে যে আমেরিকান এম্বাসি আছে সেখান থেকে বলে রাখবে, বাবা তোমার তো 7 লাখ থেকে 19 লাখ টাকার মধ্যে যে কোনো একটা অঙ্ক আপনাকে দিবে, এটা আপনি জামানত রাখতে হবে। যদি ভাগ্য যান ওই দেশে গিয়া অবৈধ হন, তাহলে এই টাকা মায়ের। বুঝতে পারছেন যে এই টাকাটা আপনি আর ফেরত পাবেন না। আবার ট্যুরিস্ট ভিসায় ঢুইকা যদি আপনি নাগরিকত্বের জন্য আবেদন করেন অথবা অন্য কোনো ভিসা চেঞ্জের চেষ্টা করেন, সেইখানেও এই টাকা মায়ের, আর ওই কাগজই তো হবে না। তার মানে যুক্তরাষ্ট্র আস্তে আস্তে সিস্টেমকে শক্ত করছে। আমরা সারাদিন আমেরিকার গালি দেই, কিন্তু বিশ্বাস করেন এই দেশের 99% মানুষ, ট্রাম্প যদি বলে যে বাংলাদেশে আমি ধরেন 1 লাখ হিন্দুকে এবং খ্রিস্টানকে ভিসা দিব, বিশ্বাস করেন এই আবেদন 1 কোটি হয়ে যাবে। আর এই 1 কোটির মধ্যে 90 লক্ষ পাবেন মুসলিম। অনেকে কবে না বেটা না আমি না, আরে ভাই তুই একটা ভিসা দিলে তুইও করবি এই কাজ। বাঙালি যাতে চরম লেভেলের বাটপার, মনে মনে করবে আল্লাহ ভিসাটা পাওয়ার পরে আমেরিকা ঢুকে আল্লাহ তওবা কইরা ফেলবো, আল্লাহ একবার খালি আমেরিকা যাইতে দেন। এটাই হচ্ছে বাংলাদেশের মানুষের ইমানি বাস্তবতা। বুঝতে পারছি? সারাদিন মুখে মুখে যতই বলেন, আপনারা যদি বলে ইউরোপের একটা ভিসা আছে 5 লাখ, নির্ঘাত হবে চাকা জমি বেচ্চা দৌড় দিবেন, সৌদিতে যাবেন না। বাস্তবতা না। দিন শেষে ওইটা নিয়েই বেশি সমালোচনা করি, যেটার কাছে যাওয়ার আমার যোগ্যতা নাই, যেটারে পাওয়ার আমার ক্ষমতা নাই।
একটা ছোট্ট উদাহরণ দেই। বাংলাদেশে যখন দেখবেন কোনো আন্দোলন হয়, মনের সুখে মানুষ পাবলিকের গাড়ি ভাঙে। কেন ভাঙে জানেন? কারণ এই দেশে তথ্যসূত্র অনুযায়ী মাত্র 2 থেকে 3% মানুষ ব্যক্তিগত গাড়ি ব্যবহার করে। তার মানে 97% মানুষ আমরা পার্সোনাল গাড়ি ব্যবহার করি না। কোনো কোনো তথ্য নেই যেটা 5%। এই যে গাড়িতে থাকা, গাড়িতে চড়া আর না চড়ার মধ্যে তো একটা সামাজিক বৈষম্য আছে, অর্থনৈতিক বৈষম্য আছে। তো হয় কি যে আপনি ধরেন কঠোর রোদ্রের মধ্যে জ্যামে পড়ে আছেন, ঢাকা শহরের পিচ ঢালা রোদ, চকচক করে পড়তেছে, আপনি ঘামতেছেন, ভাবি বোরকার মধ্যে টপ টপাইয়া, হ্যাঁ, আর বাচ্চাগুলার এরকম ফু দিতেছেন। পাশে দেখা যাচ্ছে গাড়ির মধ্যে বসে একজন লোকের বাচ্চা তার আইসক্রিম খাচ্ছে, গলতেছে না। আপনার বাচ্চার আইসক্রিম কিনে খাওয়ার আগে টপাই টপাই পড়ে যেতেছে। বাস্তবতা তো এটাই, তাই না? আমরা জ্যামের মধ্যে দেখি, আমি অনেক সময় দৃশ্যগুলো অবলোকন করি যে কি ঘটে আশেপাশে। আর গাড়ির মধ্যে থাকা সেই বাচ্চার মা খুব সুন্দর সাজ দিছে, গলে নাই, ভাবি পাউডার দিয়ে আইছিল, আপনিও জানতেন না। ওই রৌদ্রের মধ্যে ভাবিরে দেখা এতলা পাউডার দিছ, কয়জোর করছো মেকআপ, ঘামের দুর্গন্ধ। তো গাড়িতে থাকা যে ভাবি, চেহারাটা খুব চকচক দেখা যাচ্ছে, ওই যে মেকআপ যা দিয়ে আসছিল গ্লাস দিয়ে তাই দেখা যাচ্ছে। বাচ্চাটা আইসক্রিম খাচ্ছে, ভেতরে গান বাজতেছে, আহা কি আনন্দ, আকাশে বাতাসে। এই গান শুই না পাশে থাকা রিক্সায় অটোতে থাকা মানুষের মেজাজ গরম হইতে থাকে কোনো কারণ ছাড়াই। তার মধ্যে তখন ফিল হয় বৈষম্যের জায়গা। আর এই যে ফিলিংস গুলা যখন কোনো আন্দোলন হয়, এই যে গাড়ি দেখলেই বাই বিশোড়ে। একজন গাড়িওয়ালা কখনোই আরেকজন গাড়িওয়ালার গাড়িতে হাত দেয় না, কারণ সে জানে একটা গাড়ি কিনা আসলেই কতটা কষ্টকর। একটা গাড়িতে চড়তে গেলে মানে লাইফের কতটা স্ট্রাগলের জায়গা শেষ করে আসতে হয়। তো বাঙালির মধ্যে যেই জিনিসটা আমাদের ইফোর্টের মধ্যে নাই, সুযোগ পাইলে এটা সবার আগে ভাঙি। এইটাই না মাইরা দিতেছে, লাঠি না ভাঙা ফেলতেছে, আগুন জ্বালাই দিতেছে। কেউ হয়তো একটা গাড়ি কেনার জন্য তার জায়গা জমি বিক্রি করছে, কেউ হয়তো একটা গাড়ি কেনার জন্য ব্যাংকে লোন নিছে, নানান কারণে হইতে পারে। আপনি এসে ঠাস করে ভাঙা ফেললেন, জ্বালাই দিলেন। একটা লুকিং গ্লাসের দামে তো ভাই আপনি কামাই করেন না মাসে, এরকম আমরা অনেকে আসি না? আসি। তো আমেরিকার বেলায় আমার কাছে মনে হয়, ইউরোপ আমেরিকার বেলায় বাংলাদেশের যে আমরা এক শ্রেণীর মুসলিম আছি, সারাদিন গাইল্লাই তলে তলে আমরা ইউরোপে যাওয়ার লাগাই বিভিন্ন জায়গায় টাকা দিয়ে রাখছি, আর যার কোনো গতি নাই তে মিডল ইস্ট। এটা হচ্ছে ফ্যাক্ট। তবে ট্রাম্পের এই আইনে অনেক ধরনের পরিবর্তন এখানে সামনে আসতে যাচ্ছে। আর এই জিনিসগুলো ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের আমলেই ঘটতেছে। রাজনীতিবিদরা বলতেছেন যে দেখো দেখো, এখন এখানে কি ডক্টর ইউনূসের কোনো ভূমিকা আছে? কিছুটা আছে। কারণ আমেরিকা রাষ্ট্রের প্রধানদেরকে দেখা দেখা, বিশেষ করে ট্রাম্প, তারা সম্পর্ক তৈরি করে, আবার নষ্ট করে, টাইট দেয়, আবার ছাড়ও দেয়। তো আমরা মনে করি ডক্টর ইউনূস আগামী অল্প কয়েকদিন ক্ষমতায় আছেন, তিনি থাকাকালীন এই যে বিষয়গুলো নিয়ে বাংলাদেশের উপর যে লিস্টে তোলা হচ্ছে বা চাপগুলো দেওয়া হচ্ছে, এগুলোতে তিনি তার চ্যানেল বা লিঙ্ক ব্যবহার করে আমরা চাই বাংলাদেশের জন্য কিছু পজিটিভিটি করাবেন। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।